Now, before going into the IntelliJ project, একটু কথা বন্ধ করেন, please follow here. So what you need to do, I'm sure that আপনারা এটা create করেছেন team leader. Okay. So you have to write down your name and the users that you have picked for your project. Okay. Now, for example, if it is for IRAS, then Mr. X, the user can be student and something else. For Mr. Y, it could be faculty and something else. So like that, you write down, okay? So that I know who is responsible for which two users, okay? Now we have the table, 8 tables for 8 user, okay? Now you can see user 1, goal 1, okay? So this is the description of your goal. Then user 2, goal 2. So you have to write the goals here. User 1, goal 3, user 1, goal 4. So up to user 1, goal 8. Now again user 2, goal 1 up to user 2, goal 8. Okay. So 8 tables. So each of you will fill up 2 tables. Okay. Very structured template. Okay. Now once you write the goals or the functionality for that user, you also need to write the procedure steps, okay, through which that can be achieved. এইটা এখন আপনাকে ব্রেনস্টর্মিং করতে হবে। ওকে, না এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, যেমন স্টুডেন্টকে আগে লগ ইন করতে হবে। নাও অ্যাজ উই সেড দ্যাট এভরি প্রসেস ইজ নট এ গোল, বাট এভরি গোল ইজ এ প্রসেস। ওকে, যেমন লগ ইন করাটা আমার কোনো গোল না, কোনো ইউজারেরই গোল না যে আমাকে লগ ইন করবো এই জন্য আমি অ্যাপ্লিকেশনটা ইউজ করতে চাই, দ্যাটস এ রিকোয়ারমেন্ট। বাট লগ ইন করাটাও তো একটা সেট অফ ইভেন্টস, সেট অফ স্টেপস, তো কাজেই ওগুলোকে আমরা প্রসেস বলবো। এখন আপনার যেমন লগ ইন একটা প্রসেস হতে পারে, সাইন আউট একটা প্রসেস হতে পারে, এরকম আপনার এর নাম্বার অফ প্রসেস থাকতে পারে। প্রসেস নিয়ে এই মুহূর্তে ওরিড হওয়ার দরকার নাই, এটা আপনারা অন টাইম করে ফেলবেন যে কয়টা প্রসেস আপনার দরকার। কমন দুইটা আমি এখানে দিয়ে রেখেছি। ওকে, নাও আমি বলছি, আগে শোনেন, শুনলে আপনি সব ক্লিয়ার হয়ে যাবে। নাও এগুলো আপনার লাগবে, আদারওয়াইজ ইউ ক্যানট ইমপ্লিমেন্ট। আপনার যদি লগ ইনের একটা ব্যবস্থা থাকতে হয়, তাহলে ওটার জন্য একটা প্রসেস আপনাকে দাঁড় করাতে হবে, আদারওয়াইজ হাউ ক্যান ইউ ইমপ্লিমেন্ট দ্যাট? হ্যাঁ, এখন ধরেন লগ ইন প্রসেস ইজ নট সেম, অর্গানাইজেশন টু অর্গানাইজেশন ইট ভ্যারিস। কোন কোন অর্গানাইজেশনে বলা থাকে যে পাসওয়ার্ড হ্যাজ টু বি মিনিমাম 8 ক্যারেক্টার, দ্য লেন্থ অফ দ্য পাসওয়ার্ড শুড বি মিনিমাম 8। কোনো কোনো জায়গায় এটার কোনো রেস্ট্রিকশন নাই, ইভেন 6 ক্যারেক্টার অলসো উইল বি অ্যাকসেপ্টেড, তাই না? কোথাও বলা থাকে ইউজার নেম ক্যান বি এনিথিং, আবার কোথাও ইউজার নেম হ্যাজ টু বি অ্যান ভ্যালিড ইমেল আইডি। তো তাহলে আপনার অর্গানাইজেশনের জন্য যে লগ ইনের যে প্রসেস, এটা আরেকটা অর্গানাইজেশনের সাথে ভ্যারি করতে পারে। সো ইউ হ্যাভ টু develop a process for login, or if you want to sign out or change password, things like that. Okay, এগুলো আমার পারপাস না অ্যাপটা ইউজ করার জন্য, যে চেঞ্জ পাসওয়ার্ড করবো বলে আমি অ্যাপটা ব্যবহার করি। ইটস নট লাইক দ্যাট। ওকে, দিস আর সাম ইউটিলিটি or useful features, you can say. Okay, but these are not helping any user to accomplish any goal, okay, for the role of that user within that organization. তো কাজে এরকম কিছু প্রসেস আপনার থাকতে পারে। নাও গোলগুলো হচ্ছে প্রসেস যেগুলো আসলে ওই ইউজারের কোন একটা পারপাসকে সার্ভ করে। সো ফর এক্সাম্পল, স্টুডেন্ট ক্যান রেজিস্টার কোর্স ফর আপকামিং সেমিস্টার, এটা একটা গোল। এইভাবে আপনি আপনার দুইটা ইউজারের জন্য 8টা 16টা গোল লিখবেন। So you have to not only identify the 16 goals, but also you have to define the process for all those goals. Okay, তো এটাকে আমরা বলছি ওয়ার্কফ্লো, অর্থাৎ the set of events বা steps to be followed to accomplish that goal. Okay, ঠিক আছে? তো এখানে আপনার n number of steps থাকতে পারে। Now depending on the complexity of your task, number of steps can be more or less. Okay, তো এইভাবে এখন আপনাকে লিখতে হবে। যেমন ফর এক্সাম্পল, হোয়াট এভার দ্য স্টেপস নিডেড লগ ইন,
দ্যাট উইল বি পারফর্মড। নাও যেহেতু লগ ইনের জন্য আলাদা একটা প্রসেস আছে, কাজে লগ ইনের স্টেপস গুলো এখানে লেখার দরকার নাই, শুধু এটা মেনশন করে দিলেই হবে যে লগ ইনের প্রসেসটা প্রথমে আগে এক্সিকিউট করতে হবে, সো দ্যাট আই ক্যান কন্টিনিউ ফ্রম দেয়ার। তো এখন যদি লগ ইন সাকসেসফুল হয়, এটা লগ ইনের যে প্রসেস, সেখানে আসলে আমাকে লগ ইনের জন্য যে স্টেপস গুলো একটার পর একটা করতে হবে, সেগুলো করার পরে আইদার সে আমাকে একটা এরর মেসেজ দিবে, অথবা সে আমাকে কন্টিনিউ করতে দিবে। তো তখন আমি যদি সাকসেসফুল হয়, আই উইল কন্টিনিউ ফ্রম হিয়ার। ওকে, আমি তখন এই যে রেজিস্টার কোর্স অপশনটা সিলেক্ট করব, করলে তখন এই যে দেখেন, এটা কিন্তু আমি আমার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস থেকে জানতে পেরেছি যে আমাকে টাইম স্লট, পেন্ডিং ডকুমেন্টস, বিল, প্রবেশন স্ট্যাটাস এগুলো ভেরিফাই করতে হবে। নোবডি টোল্ড মি বাট মাই ক্লায়েন্টের সাথে আলাপ আলোচনা করে এগুলো আমি জানতে পেরেছি। তো তাহলে এখন এটা যদি লিখে না রাখি, প্রোগ্রামার তো এই ভেরিফিকেশনটা করবে না, তার মাথায় এটা নাও আসতে পারে। আর ফলোইং, তো কাজেই আমাকে এটা লিখতে হচ্ছে। আচ্ছা, ভেরিফিকেশন যদি এটা এই ইভেন্ট 4 এর ভেরিফিকেশন যদি সাকসেসফুল হয়, তাহলে লোড অল অ্যাপ্লিকেবল অফার্ড কোর্স ডিটেলস ফর দ্য লগড ইন স্টুডেন্ট। এইটুকু বললেই তো হবে না, এখন অফার্ড কোর্স আমি কি দেখাবো, অফার্ড কোর্সের কন্টেন্ট কি। তাহলে আমার ক্লায়েন্ট আমাকে বলেছে, তখন আমি এটা বলে রাখলাম যে অফার্ড কোর্স ইনক্লুডস দিস। তাইলে যে ভিউটা ডিজাইন করবে, সেও জানে যে আমার টেবিলে যদি লোড করতে হয় অফার্ড কোর্স, তাহলে কয়টা কলাম লাগবে, রাইট? নিড দিস। আর যদি ভেরিফিকেশন ফেল করে, তাহলে আই এম গোয়িং টু সাম আদার স্টেপ, সেখানে গিয়ে আমি হয়তো নোটিফাই ইউজার টু কন্ট্যাক্ট রেজিস্টার অফিস, ফর এক্সাম্পল। আচ্ছা, তো এখন তো লোড হলো, লোড হওয়ার পরে এখন কি হবে? নাও সিলেক্ট ওয়ান অফার্ড কোর্স অ্যাট এ টাইম ফ্রম দ্য লিস্ট। প্লিজ কথা বন্ধ করেন, এখানে খেয়াল করেন। তো যখন আপনি কোর্স সিলেক্ট করবেন ওয়ান অ্যাট এ টাইম, তখন আপনাকে আবার কিছু ভেরিফিকেশন করতে হবে যে প্রিরিকুইজিট কোর্স আপনার কমপ্লিট করা আছে কিনা, যে কোর্সটা আপনি সিলেক্ট করলেন। সিলেক্ট ওয়ান অফার্ড কোর্স বা লোডেড কোর্স অ্যাট এ টাইম, তাহলে ওটার যদি কোনো প্রিরিকুইজিট থাকে সেটা আপনি করেছেন কিনা। ওটা যদি ফেল কোর্স হয়, মানে তাহলে সেটা রিটেক্ট করা হয়েছে কিনা। ফাউন্ডেশন কোর্স কোনো পেন্ডিং আছে কিনা, ক্যাপাসিটি চেক করতে হবে সেকশনটার, টাইম ক্ল্যাশ উইথ অলরেডি সিলেক্টেড কোর্স, পেয়ার্ড কোর্স হইলে থিওরি নিচ্ছেন ল্যাব নেন নাই, ল্যাব নিচ্ছেন থিওরি নেন নাই, এরকম কিছু আছে কিনা। ওকে, তারপর আপনি অ্যালাউয়েবল ক্রেডিট লিমিটের মধ্যে থাকবেন কিনা এই কোর্সটা নিলে, অর্থাৎ মিনিমাম 6, ম্যাক্সিমাম 18 ইত্যাদি। তো এগুলো যখন আপনার হয়ে যাবে, তখন আপনি এটা রিপিট করতে পারবেন যতগুলো কোর্স আপনার দরকার। ওকে, এরপরে আপনি ভেরিফিকেশন যদি ফেল করে মেসেজ দিবেন, আর যদি ভেরিফিকেশন হয় ঠিকঠাক, তাহলে আপনি এখন ফাইনাল চেক করবেন যে প্রত্যেকটা কোর্সের যখন রেজিস্টার বাটন ক্লিক করবেন তখন। তো তাহলে আপনার যখন সবগুলোর ক্যাপাসিটি আরেকবার চেক করতে হবে, আপনি সিলেক্ট করার সময় ছিল, কিন্তু যখন ফাইনালি রেজিস্টার বাটন ক্লিক করছেন তখন আবার ফুল হয়ে যেতে পারে। সো এটা হচ্ছে আপনি ওয়ান অ্যাট এ টাইম, ওয়ান বাই ওয়ান, সবগুলো হয়ে যখন আপনি বলতেছেন যে এখন রেজিস্টার করো, তখন আপনাকে ক্যাপাসিটি গুলো আরেকবার চেক দিতে হবে যে আপনার ক্যাপাসিটি আছে কিনা। থাকলে তখন আপনি ডাটাবেজে এই রেজিস্টার্ড কোর্সগুলো আপনার নামে স্টোর হবে, এবং তারপরে আপনার এনরোলমেন্ট ভ্যালু আপডেট হবে, আর আপনাকে তখন একটা বিল জেনারেট করবে। তাহলে এই যে পুরো প্রসেসটা হচ্ছে কোর্স রেজিস্ট্রেশন। তাহলে আমি গোলটা বললাম যে স্টুডেন্ট ক্যান রেজিস্টার কোর্স ফর আপকামিং সেমিস্টার, এটা একটা গোল। তো ইউ হ্যাভ ডেফিনেটলি আইডেন্টিফাইড দ্য টাস্ক ফর ইউর ইউজার্স, কিন্তু এখন আপনাকে একটু অর্গানাইজেশনাল রিকোয়ারমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করতে হবে যে এই কাজটা করতে গেলে টেকনোলজিক্যাল ইমপ্লিমেন্টেশন আপনারা করবেন, কিন্তু অর্গানাইজেশনের কিছু প্রসিডিউর থাকতে পারে, রেগুলেশন রুলস থাকতে পারে, তাই না? একটা প্রসেস থাকতে পারে যে আমি এখন ছুটির জন্য অ্যাপ্লাই করতে চাই অ্যাজ এন এমপ্লয়ি, এটা অ্যাজ এ ফ্যাকাল্টি আই ক্যান অ্যাপ্লাই ফর লিভ, বাট আমি যে ছুটির জন্য অ্যাপ্লাই করব, ইট হ্যাজ এ অর্গানাইজেশনাল প্রসিডিউর। দ্যাট মিনস আমি শুধু মুখ দিয়ে বললেই তো, একটা ইমেল পাঠিয়ে দিলাম যে আমি ছুটি নিলাম, এবার তাহলে তো হবে না, বিকজ দ্যাটস নট দ্য প্রসিডিউর।
তাহলে প্রসিজিওরটা কি? প্রসিজিওরটা হলো ফার্স্ট আই হ্যাভ টু সিলেক্ট দ্য ডেটস, স্টার্টিং ডেট অ্যান্ড এন্ড ডেট, তখন ভেরিফাই করে এবং হোয়াট টাইপ অফ লিভ আই ওয়ান্ট টু টেক। সো অ্যাজ এন এমপ্লয়ি আই এম এন্টাইটেলড টু টেক different type of leave, okay, earned leave, casual leave, sick leave. So tahole I'll select, let's say, earned leave. Then it will verify whether I actually have that many earned leaves available in my account or not. তো সেটা যদি থাকে তখন it will allow me to proceed to give the reason why I'm taking that leave, okay, and then it will check ওই ডেটটা আমার সেমিস্টার ক্লাস টাইমের মধ্যে নাকি সেমিস্টার গ্যাপে। যদি সেমিস্টার ক্লাস টাইমের মধ্যে হয় তাহলে আমাকে আবার সে প্রম্পট করবে যে গিভ দ্য মেকআপ প্ল্যান অফ দ্য মিসড, মানে যে ক্লাসগুলো মিস হবে, টু বি মিসড ক্লাসেস। তারপরে আমি এটা সাবমিট করব। সাবমিট করলে দেন ইট উইল বি অ্যাপ্রুভড বাই দ্য হেড অ্যান্ড দেন ইট উইল গো টু দ্য টিম, ওকে। তো তাহলে এটা হচ্ছে আমার আইইউবির অর্গানাইজেশনাল প্রসেস ফর এ ফ্যাকাল্টি টু অ্যাপ্লাই ফর লিভ। তাহলে এইটা ক্লায়েন্ট আপনাকে বলেছে যে এইভাবে আমাদের ফ্যাকাল্টিরা লিভ নেয়। এখন আমাদের একটা ফর্ম আছে প্রিন্টেড, ওইখানে ওনারা লিখে দেয় কয় তারিখ থেকে কয় তারিখ, কি কারণে নিচ্ছে এবং কি ধরনের লিভ উনি নিচ্ছে, এবং ইফ দেয়ার ইজ এ ক্লাস দেন হোয়াট ইজ দ্য মেকআপ প্ল্যান। এটা একটা প্রিন্টেড ফর্ম আছে, সেটাতে ফিল আপ করে সিগনেচার করে দেয়, হেড সিগনেচার করে এইচআর এ পাঠায় দেয়, এইচআর ওটা তাদের রেকর্ডে ঢুকায় দেয়। এটা হচ্ছে আমাদের ম্যানুয়ালি হয়। এখন আপনি এটাকেই অটোমেশন করবেন, তাহলে ম্যানুয়াল যে হয় ওটা তো একটা প্রসেস আছে, তাহলে সেই প্রসেস তো আপনাকে কমপ্লাই করতে হবে উইদিন দ্য অ্যাপ। তাহলে ওইটাই আপনি বানিয়ে বানিয়ে লিখবেন প্রসেস। আপনার তো রিয়েল ক্লায়েন্ট নাই, কিন্তু রিয়েলিস্টিক্যালি যতটা সম্ভব সেটা লিখতে হবে, ওকে। এখন আপনি যদি বলেন টেক ইনপুট, প্রসেস ডেটা, শো আউটপুট, এই তিনটা লাইন যদি লেখেন ইভেন্ট 1 2 3, ইউ উইল গেট 0, কারণ এইটা দিয়ে তো আসলে ডেভেলপার ইমপ্লিমেন্ট করতে পারবে না কিছুই। ইটস টোটালি একটা ভেগ, আপনার একটা দেওয়ার জন্য দেওয়া, রাইট? কি হলো এটা? দেওয়ার জন্য দেওয়া। কাজেই আপনি যখন বলবেন যে ইনপুট নিতে হবে, বলতে হবে যে কি ইনপুট নিতে হবে, ওকে। যখন বলবেন যে আউটপুট, অর্থাৎ আমি যে বলছি যে অফার্ড কোর্সগুলো লোড হবে, ইটস অ্যান আউটপুট, তাহলে আউটপুটে কি থাকবে এটা আমাকে বলতে হবে যে এগুলো থাকবে। ইফ আই ডোন্ট সে, দেন the view designer cannot design the view and the programmer cannot implement, and also you will not know what will be the fields of your model class. এই ইনফরমেশন গুলো থেকে আপনাকে ক্লাসের ফিল্ড আইডেন্টিফাই করতে হবে, তাহলে আপনাকে একটু ডিটেইলে লিখতে হবে। এখন the point is now if you come here, এখানে একটা কলাম আছে, ওকে, সেইটা কি? এখন প্রথমে দেখেন যে আপনার ফাইলটার একটা নাম থাকবে, ওকে, আবল তাবল নাম দিবেন না, MS1 গ্রুপ নাম্বার, দেন ভার্সন 1 এন্ড আপনার কিওয়ার্ড ধরেন আইইউবি, আইরাস অথবা মেট্রো রেল, হোয়াট এভার, এন্ড দেন 4টা আইডি। সো এইটা হচ্ছে আপনার ফাইল, ওকে, গুগল ডক্স এর ফাইল। এইটাকে আপনারা পিডিএফ করে আপলোড করবেন। Now group leader will create a Google Docs. I hope that you have already done that using this template. তাহলে এই টেমপ্লেটটাই আপনি ডক্সে আপলোড করে দিবেন, তাহলে আপনাকে এই টেবিল টুবিল আর বানাইতে হবে না, এটার মধ্যেই কাজ করবেন, ওকে। আর শুধু এক্সাম্পলটা ফেলে দিবেন। এক্সাম্পলটা স্টুডেন্ট ইউজারের জন্য, আইরাসের জন্য করা হয়েছিল, ওই জায়গাগুলো আপনারা রিপ্লেস করে দিবেন, তাহলে এই টেমপ্লেটটাই আপনি ইউজ করতে পারবেন, ওকে। প্লিজ কথা বন্ধ করেন, বললে শোনেন না কেন, ডিস্টার্ব করেন কেন, ওকে। নাও গ্রুপ লিডার বাকিদেরকে এডিট অ্যাক্সেস দিবে, কারণ সবাইকে তো লিখতে হবে। তো এই যে যার ইউজার 1 and 2 সে টেবিল 1 and 2 ফিল আপ করবে, যার ইউজার 3 and 4 সে টেবিল 3 and 4 ফিল আপ করবে। তাহলে কারো কাজের সাথে কারো কাজের কিন্তু আপাতত কোনো কনফ্লিক্ট নাই, ওকে। যে যার মতো করে ফিল আপ করতে থাকবেন, একটা সেম ডকুমেন্ট এটা রেডি হইতে থাকবে, ওকে। না গ্রুপ লিডার আমাকে ভিউ অ্যাক্সেস দিয়ে রাখবেন, তা আমি টাইম টু টাইম ওখানে ঢুকে দেখতে পারি যে আপনারা কতটুকু আগাইলেন, ওকে ওকে। তো এই ভিউ অ্যাক্সেস দেওয়ার জন্য আপনাদের
একটা গুগল ফর্ম দেওয়া হবে, সেখানে দিয়ে দিবেন। ওকে, আচ্ছা। অনলি ওয়ান সাবমিশন ফ্রম ইচ গ্রুপ, তাহলে সবাইকে সাবমিট করতে হবে না, যে গ্রুপ লিডার সে সাবমিট করবে। আচ্ছা, এখন আপনার কন্টেন্ট তো লক করতে হবে। হ্যাঁ, যে আপনি আপনার যে ডেট 19 তারিখ পর্যন্ত আপনি যা করেছেন সেই কন্টেন্টটা লক করতে হবে। সো গুগল ডক্স এর লিঙ্কটা থাকবে, ওটাকে আপনি প্রোগ্রেসিভলি আরো বেটার করবেন, কিন্তু 19 তারিখ পর্যন্ত কি করেছেন সেটা তার পরে পাওয়া যাবে না। এই জন্য আপনি কোনো গুগল ডক্স এর লিঙ্ক আপলোড করা যাবে না, আপনাকে ওই 19 তারিখ পর্যন্ত যা হলো সেটাকে পিডিএফ হিসাবে ডাউনলোড করে সেই পিডিএফটা আমাকে দিবেন। ওকে, 19 চেঞ্জ তো হবেই। আপনার গুগল ডক্সে আপনি যেটা 19 তারিখ দিবেন এটাই তো ফাইনাল না, কারণ এখানে পরে আপনি আরো দেখবেন যে আরো ভুল বের হয়েছে বা যথেষ্ট হয়নি, ওটাকে আরো রিফাইন করা দরকার, সেটা করবেন। হ্যাঁ, আমাকে ভিউ অ্যাক্সেস দিবেন টু দ্য গুগল ডক্স, যাতে আমি যে কোনো সময় ঢুকে দেখতে পারি আপনাদের প্রোগ্রেসটা কি। কিন্তু আপনার যে সাবমিশন গুলো এগুলো সব পিডিএফ হবে, আদারওয়াইজ কন্টেন্ট লক করা যাবে না। বুঝতে পেরেছেন? ওকে, এখন প্রশ্ন হলো যে 19 তারিখে আপনারা কি দিবেন। এখন এই 16টা গোলের 16টা প্রসেস, এখন ধরেন একটা প্রসেস যদি এরকম 10টা-15টা স্টেপ হয়, এটা হাফ পেজ বা মোর দেন হাফ পেজ ওয়ার্ডে, তাহলে 64টা মানে এটা 30 to 40 পেজের একটা ডকুমেন্ট হবে। ওকে, তো সেটা আপনারা করতেই হবে, কারণ এটা না করলে ইউ ক্যানট ডিজাইন ইউর সিস্টেম, ডিজাইন না হলে আপনি ইউআই ডিজাইন এবং ইমপ্লিমেন্টেশনে যেতে পারবেন না। সো এগুলো করতে হবে, ইভেনচুয়ালি করতে হবে। বাট 19 তারিখে আপনি কতটুকু রিল্যাক্সড ওয়েতে করতে পারবেন সেটা এখানে বলা আছে। তা আপনার যে 64টা গোল আছে, অর্থাৎ 64 ওয়ার্ক ফ্লো আছে, তার মধ্যে 8টা ইউজারের জন্য, এর মধ্যে আপনি 8টা করে ওয়ার্ক ফ্লো পার মেম্বার ফুললি কমপ্লিট করবেন, বাকিগুলো আপনি যতটুকু পারেন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? 4টা গোলের ওয়ার্ক ফ্লো কমপ্লিট করতে হবে, এক্সস্টিভ। অর্থাৎ আমি বললাম যে আমার স্টুডেন্ট একটা ইউজার, এখন স্টুডেন্টের গোলগুলো কি? কোর্স রেজিস্ট্রেশন করা, কোর্স উইথড্র করা, ফ্যাকাল্টি ইভ্যালুয়েট করা, বিল পে করা, ট্রান্সক্রিপ্ট জেনারেট করা, ওকে, মেজর মাইনর ডিক্লেয়ার করা, অ্যাসাইনমেন্ট সাবমিট করা। তো এরকম আপনার 8টা গোল আছে। আবার ধরেন আমার আরেকটা ইউজার হচ্ছে ফ্যাকাল্টি, এবং ফ্যাকাল্টিরও 8টা গোল আছে। তাহলে আই অ্যাম অ্যাজ এ টিম মেম্বার আই এম রেসপন্সিবল ফর রাইটিং 16 ওয়ার্কফ্লো, 16 ওয়ার্কফ্লো লাইক দিস। এই যে এরকম 16টা ওয়ার্কফ্লো আমাকে লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা কারণ 8টার বেশি হয়, আমরা এটাকে ছোট করে ফেলেছি যে 8টার বেশি আমরা যাব না। আপনি আবার বলতে চান না যে 8টার কম হইলে কি অসুবিধা, মানে আমরা কমই রেখেছি। হ্যাঁ, তো এখন তাহলে আপনাকে 2টা ইউজারের 16টা ওয়ার্কফ্লো লিখতে হবে না ইন ডিটেল, এই মুহূর্তে 4টা লিখলেই হবে। তো ধরেন আমি বলবো স্টুডেন্টের 2টা নিলাম আর ফ্যাকাল্টির 2টা নিলাম, 4টা আপাতত 19 তারিখের জন্য। এই 4টা শুড বি কমপ্লিট, নট ভেগ। টেক ইনপুট, প্রসেস ডেটা, শো আউটপুট, এইরকম ওয়ার্কফ্লো না, ডিটেল। আমরা এটা যেভাবে একটা বোঝানোর জন্য যেভাবে লিখেছি। তাহলে ইউ পিক কোন 4টাকে আপনি কমপ্লিট করতে চান, সেই 4টা খুব ভালো করে চিন্তা ভাবনা করে ডিটেলসে লিখবেন। ওকে, আরো তো বাকি থাকলো কয়টা? আপনার নিজের 4টা তো দিলেন, আর বাকি থাকলো কয়টা? 12টা। ওই 12টা আপনি ট্রাই করেন, যদি আপনি 12টাও করে ফেলতে পারেন এটা তো আপনার জন্য ভালো, কাজ আগিয়ে গেল। আপনার যেখানে ভেরিফিকেশন দরকার সেখানে ভেরিফিকেশন করতে হবে না, আপনাকে ওয়ার্কফ্লোতে লিখতে হবে। এখন আপনি অ্যাকচুয়ালি প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতে গিয়ে সবগুলো করতে পারবেন কিনা সেটা তো ফিউচারের কথা। আমি কোডে ইমপ্লিমেন্ট করতে পারবো কিনা সেইটা চিন্তা করে এখন লাভ নাই। এখন আপনাকে যেখানে আইডি পাসওয়ার্ড দিবেন, তাহলে এখানে ভ্যালিডেশনও লাগবে, ভেরিফিকেশনও লাগবে।
What is the difference between validation and verification? বলেন, ভ্যালিডেশন কি? একটু নিজেদের মধ্যে কথা পরে বলেন, একটু শোনেন, জিনিসগুলো তো আপনাকে লাগবে। ভ্যালিডেশন মানে কি? যেমন ভেরিফিকেশন কি? লেটস সে আমি যদি এখন আইরাস এ লগ ইন করতে চাই, তাহলে এখানে আমার আইডি অ্যান্ড পাসওয়ার্ড আছে না। এই বাটনটা ক্লিক করলে উইল দেয়ার এনি ভ্যালিডেশন, ভেরিফিকেশন? জি জি, ডাটাবেজে যেটা আছে সেটার সাথে মেলাতে হবে, দ্যাট ইজ ভেরিফিকেশন। হোয়াট ইজ ভ্যালিডেশন? ভ্যালিডেশন না, এই এক্সাম্পলটার ক্ষেত্রে বলেন। আমি তো একটা এক্সাম্পল আপনাদের সামনে আনলাম যে আইরাসে লগ ইন করছি, তাহলে এই 4161 নামে আদৌ কোনো ইউজার আছে কিনা, যদি থাকে তার পাসওয়ার্ড আবার এইটা কিনা, এটা তো ডাটাবেজে আমাকে ক্রস চেক করতে হবে, ম্যাচ করাতে হবে। দ্যাট ইজ ভেরিফিকেশন। আই এম ভেরিফাইং উইথ মাই স্টোরড ইনফরমেশন, এক্সিস্টিং ডেটার সাথে আই এম ভেরিফাইং উইথ দ্য ইনপুট। সো ইউজার যে ইনপুটটা দিয়েছে সেটাকে আমি ভেরিফাই করে দিচ্ছি। সো হাউ ডু আই ভেরিফাই ইটস ভ্যালিড অন, এটা আছে না নাই? So I have to check my database and compare. That's verification. Now, is there any validation involved here? এখানে আমার ইনপুট কি? আইডি অ্যান্ড পাসওয়ার্ড। Is there any validation check for ID? এখন আমি যদি এখানে বলি যে 4161 ABC, কিন্তু যদি ডাটাবেজে গিয়ে খোঁজে, তাহলে এই পুরো খোঁজাটাই তো একটা ওয়েস্ট হলো। তাহলে আমি জানি যে there is a pattern of my ID. So ID has to be, user ID has to be a 4-digit number or 7-digit number for IRAS. If it is anything other than that, then there is no point in going to the database in the server and searching it. So I am wasting the network bandwidth to send it to the server and engaging the server processor to verify it, to look for that data in the database. That is also waste, because I know it will fail. What's the point? তাহলে আমার এই আইডিটা 4-digit নাম্বার অথবা 7-digit নাম্বার কিনা, সেটা আমাকে ক্লায়েন্ট সাইডেই, ব্রাউজার সাইডেই বা আমার ফ্রন্ট এন্ড সাইডেই এটাকে আটকাতে হবে। If it is not, that is called validation. Will there be any validation for password? Typically there is a validation. সেটা কি? হ্যাঁ, যে যখন আপনি সাইন আপ করেন, সাইন আপ করার সময় পাসওয়ার্ড দিতে বলে না, তখন বলে যে এটা 7 ক্যারেক্টার হয়ে গেছে, 8 ক্যারেক্টার হওয়া লাগবে, মিনিমাম একটা আলফাবেট, মিনিমাম একটা ডিজিট থাকা লাগবে, স্মল লেটার ক্যাপিটাল লেটার থাকতে হবে, স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, হাবিজাবি যা যা থাকতে হবে, এটার যে একটা ডেসক্রিপশন, সেটাকে মেলানো before sending it to the server. That's called validation. So our password is valid. Now it may exist, it may not exist, but it is a valid pattern. It complies to the pattern of the password. Which text qualifies to be a password? Whatever the text is given, that qualifies with the pattern, so it's a valid password. As input it's a valid input, but actually it exists or not, that to be verified. তাহলে আমার ভ্যালিডেশনও লাগে, ইনপুটের ক্ষেত্রে ভেরিফিকেশনও লাগে। বুঝতে পেরেছেন? তো সেই জিনিসগুলো এখন আপনি আপনার এখানে বলবেন। এখন দেখেন, খেয়াল করেন, এখানে কিছু অ্যাব্রিভিয়েশন আপনাদেরকে তৈরি করে দেওয়া আছে, যে ইউজার ইনপুট টু ট্রিগার অ্যান ইভেন্ট। ইউজার ইনপুট, আপনি যে মাউস ক্লিক করেন ওটাও একটা ইনপুট, কিন্তু ওটা কিন্তু ডাটা না, ওটা হচ্ছে ইভেন্ট ট্রিগার করার জন্য। তা আপনি যখন বলতেছেন যে মাউস ক্লিক করতে হবে, হ্যাঁ, তো তখন আপনি এই ডান পাশের কলামে লিখবেন যে ইউজার ইনপুট টু ট্রিগার, মানে এই অ্যাব্রিভিয়েশনটা লিখলেই হবে। আপনি ইনপুটটা যদি ডাটা হিসাবে কনসিডার করতে চান তাহলে এটা লিখবেন।
আপনি যদি কন্টেন্ট ডিসপ্লে আউটপুট হিসাবে দেখাতে চান তাহলে এটা লিখবেন। যদি কোনো ভ্যালিডেশন ইনভলভ থাকে ওই স্টেপে তাহলে আপনি ভ্যালিডেশন ভিএল লিখবেন। যদি ভেরিফিকেশন ইনভলভ থাকে তাহলে ভিআর লিখবেন। যদি ফেচিং ডেটা ফ্রম ডেটাবেস ওকে টু গেট সাম ক্যালকুলেটেড আউটকাম, তার মানে এখানে ডাটা প্রসেসিং হচ্ছে, তাহলে ওখানে আপনি ডিবি লিখবেন। এখন এটা লিখবেন এই জন্য যে ফর মি টু আন্ডারস্ট্যান্ড ওয়েদার ইউ আন্ডারস্টুড হোয়াট ইজ হ্যাপেনিং ইন দিস স্টেপ। আপনি নিজে বুঝতে পারছেন কিনা যে এক জায়গাতে কপি পেস্ট করে বসাই দিলাম, নাকি আপনি বোঝেন যে এই স্টেপে যেটা বলছেন সেটা কি আসলে ডাটা হিসাবে ইনপুট নেওয়া হচ্ছে, নাকি আউটপুট দেখানো হচ্ছে, নাকি একটা প্রসেস করে একটা ক্যালকুলেটেড ডাটা আপনি বের করছেন, না কি করছেন, সেইটা আপনাকে এখন এইখানে দেখাতে হবে। হ্যাঁ, এখন ধরেন এইখানে যা বলা হয়েছে এখানে ডাটা প্রসেসিং হচ্ছে, আউটপুটও হচ্ছে, দুইটাই লিখবো। এখানে আমি ডাটা ইনপুটও নিচ্ছি আর ভেরিফিকেশনও করছি, তাহলে ওইভাবে মাল্টিপল হলে মাল্টিপল লিখতে হবে। বুঝতে পেরেছেন? এইটা এইটা লেখাটার উদ্দেশ্য হলো যে এই জায়গাগুলোতে আসলে কি ঘটতেছে সেটা আপনি বোঝেন, এইটার জন্য। ওকে, তো তাহলে আপনার কাজ হলো কিন্তু এখন 25%, এটা হচ্ছে বেয়ার মিনিমাম। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি 25%ই দিব, দ্যাট ইজ ইউর লস। আপনার টার্গেট থাকা উচিত আমি 16টাই কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে, তো 4টা আপনার পুরাপুরি একদম ফুল থাকবে। এখন প্রশ্ন হলো, এটা আপনি 19 তারিখ দিয়ে দিলেন, কিন্তু এটার উপর ভিত্তি করে আপনি যখন ডিজাইন করতে যাবেন, আমরা যখন ক্লাস ডায়াগ্রাম নিয়ে কথা বলবো তখন আপনি রিয়েলাইজ করবেন যে এই জায়গাগুলোতে আরো পলিশিং দরকার। সো এটা আপনার একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা যতক্ষণ না আপনি ক্লাস ডায়াগ্রাম ফাইনাল করছেন ততক্ষণ পর্যন্ত এটার ইম্প্রোভাইজেশন হতে থাকবে। 19 তারিখে যেটা দিবেন সেটাকে আমি গ্রেড করব না, মানে আমরা কেউই করব না কোঅর্ডিনেটেড কোর্স। কিন্তু 19 তারিখে যদি দেখা যায় যে আপনার 4টা ওয়ার্ক ফ্লো কমপ্লিট না, তাহলে আপনি এই মাইলস্টোন 1 এর জন্য যে মার্ক, ওই মার্কটা পাবেন না। তার মানে কি, যে ইউ আর ওয়ার্কিং অন ইট, এটার একটা রিফ্লেকশন থাকতে হবে। তাহলে আপনি এই 19 তারিখে যেটা দিবেন 4টা ওয়ার্ক ফ্লো কমপ্লিট, ওগুলোতেও চেঞ্জ আসতে পারে ডাউন দ্য লাইন, দ্যাটস ফাইন, কারণ এটাকে গ্রেড করা হচ্ছে না। তাহলে আপনি যখন ফাইনাল প্রজেক্ট সাবমিট করবেন ওখানে আপনার লাস্ট ভার্সন অফ MS1 থাকবে, লাস্ট ভার্সন অফ ক্লাস ডায়াগ্রাম থাকবে, ওগুলোই আমরা গ্রেড করব। কিন্তু ওগুলো গ্রেড করব আপনি শেষে হঠাৎ করে এসে হাজির করলেন কন্টেন্ট, তাইলে হবে না। আপনি যে ইনভলভ, এটা বোঝানোর জন্য আপনাকে এই প্রোগ্রেসটা দেখাতে হবে। তো প্রোগ্রেস দেখাবেন কিভাবে? এই যে এখানে আপনার যে ভার্সনস গুলোতে আপনার প্রোগ্রেস গুলো রিফ্লেক্টেড হবে, বাট আলটিমেটলি ফাইনাল ভার্সনটাই গ্রেড করা হবে। বুঝতে পারছেন? ওকে, সো দিস ইজ অ্যাকচুয়ালি ভার্সন 1। ওকে, তাহলে ফাইলের নামটা হবে, তাহলে এই টেমপ্লেটটাকে নিয়ে টেমপ্লেটটাকে রিনেম করে ফেলবেন এইভাবে, যে MS1 আপনার গ্রুপ নাম্বার, ধর আপনার গ্রুপ নাম্বার কত? 2, আর টপিক কি? হ্যাঁ, তাহলে আপনি লিখবেন MS1 গ্রুপ 2 ভার্সন 1 EPZ, দেন 4টা আইডি। এটা হচ্ছে গুগল ডক্স এর ফাইলের নাম। যখন এটাকে PDF আকারে ডাউনলোড করবেন ওই নামেই .pdf হবে, ওটাই আমাকে আপলোড করবেন 19 তারিখে। বুঝতে পেরেছেন? তো ওই গুগল ফর্মটা আপনারা পেয়ে যাবেন 19 তারিখের আগেই। ওখানে PDFটা দিবেন, একটা আপলোড হবে PDF, ওখানে ফাইল অ্যাটাচ করতে হবে, আর একটা আপলোড হবে শর্ট অ্যান্সার, যেখানে এই লিঙ্কটা দিবেন, গুগল ফর্মের লিঙ্কটা দিবেন। ওকে, ঠিক আছে? তো ওইটা আবার আমাকে রাইট অ্যাক্সেস, মানে ভিউ অ্যাক্সেস দিবেন, নট রাইট অ্যাক্সেস। আমাকে এডিট অ্যাক্সেস দিবেন না, মানে স্যার আপনি তো চেঞ্জ করে দিয়েছেন, নো এডিট অ্যাক্সেস, আই ডোন্ট ওয়ান্ট এনি এডিট অ্যাক্সেস, অনলি ভিউ অ্যাক্সেস। ওকে, তাহলে এটা ক্লিয়ার। ওকে, এখন আসেন ইন্টেলিজেন্টে। ও, অ্যাসাইন করা হয় নাই এটা বলা যাবে না, আমরা গ্রুপ ফর্ম করি নাই, আসি নাই, নেই নাই, এটা বলে না। হ্যাঁ, কিন্তু টপিক নেন নাই, টপিক দেওয়া হয়েছে, তাহলে হয় নাই বলছেন কেন? ও আচ্ছা, আমি তো একটা কপি ভার্সন করেছি, কপি ভার্সনটাতে থাকবে। ঠিক আছে, ওইটা হচ্ছে যে আমি যে মানে ওটা তো ধরেন একজন ডিলিটও করে দিতে পারে, হু নোস। হ্যাঁ,
তো আপনারটা কেউ ডিলিটও করে দিতে পারে। এই জন্য আমি একটা কপি গুগল শিট আছে আমার, ওখানে যখন ফাইনাল করা হয় ওখান থেকে ওটা কপি ভার্সনে আবার কপি করে রেখে রাখি, ওইটাতে থাকলেই হলো। হ্যাঁ, সো কপি ভার্সনটাতে থাকলেই হলো। ওকে, সো কপি ভার্সনটা একটু দেখিয়ে দিই আপনাদের। এই যে কপি, এটাতে পাওয়া যাবে। আপনি করবেন না প্রজেক্টটা? সেকশন 8, কত? 71 ছিল আপনার টপিক। ইপিজেড ছিল নাকি? ইপিজেড এটা না, এটা হলো 72 তে। আচ্ছা, কপি 72 গ্রুপ, টপিক কি? টপিক 7। ওকে, আর কার নাই? 73 কি ছিল আপনাদের টপিকটা বলেন? ব্রিকফিল্ড। ব্রিকফিল্ড টপিক 57, 73। আচ্ছা, এটা আমি আপডেট করে দিব, এখানে সময় নষ্ট করার দরকার নেই, এখানে তো আছে সবগুলো, এখান থেকে নিয়ে আমি আপডেট করে দিব, সমস্যা নেই। তো আমরা আগাই। ওকে, আমাদের সেকশন 8 না, সেকশন 8 কমপ্লেক্স নাম্বার অপারেশন উইথ অ্যারে। ওকে, সো এটা ওপেন করেন সবাই। এইটা কি কেউ ইউজ করতেছেন গুগল মিট? আচ্ছা, ঠিক আছে। সো ইফ উই লুক ইনটু আওয়ার এফএক্সএমএল ফাইল, আমি আপনাদের একটু সেকশন 4, সেকশন 4 এরটা গত ক্লাসে কমপ্লিট হয়েছে, ওইটা একটু আপনাদের দেখাই। হ্যাঁ, সেকশন 4 মানে আপনারা বুঝতে পারবেন যে আমরা কোন কি করতে চাচ্ছি আর কি। হ্যাঁ, আগে একটু ডেমোটা দেখেন। ওকে, দেখা যায়? ওকে, তো এখানে দেখেন না, আপনাদের তো শুধু ক্রিয়েট করে ভিউ করানো হয়েছিল, অ্যারেটারে কিছু ইউজ করা হয় না, সময় ছিল না বলে। সেটা আমরা করব আজকে। তো এখানে দেখেন, এখানে আমরা অ্যারেতে কমপ্লেক্স নাম্বার অবজেক্ট তৈরি করে অ্যাকুমুলেট করব। ওকে, সো আমি বললাম যে 1 + 2i, এটা হবে 1 + 2i। এই বাটনটা ক্লিক করলে একটা কমপ্লেক্স নাম্বার অবজেক্ট তৈরি হবে, সেটা একটা অ্যারেতে রাখা হবে, তাহলে অ্যারেতে চলে গেল, এন্ড এটা ক্লিয়ার হয়ে গেল, আমরা একটা ফিল পেলাম যে ক্যাপচার্ড। ওকে, দেন 3 + 3i, ওকে, দেন 4 + 4i, ওকে, দেন 5 + 5i, এটসেট্রা। তাহলে আমার এখন 5টা কমপ্লেক্স নাম্বার অবজেক্ট আছে আমার অ্যারেতে। ওকে, নাও আই ক্যান সিলেক্ট অপারেশনস, add and to,
সাবট্রাক্ট এন্ড শো অল। আমি যদি শো অল করি তাহলে দেখেন আমার এখানে এক্সিকিউট বাটন ক্লিক করলে সে দেখবে যে কোন অপশনটা সিলেক্ট হয়েছে, অ্যাকর্ডিংলি ইট উইল এক্সিকিউট। আমি যদি এখানে অ্যাড এন্ড শো দেই তাহলে 5টাকে সে অ্যাড করবে, করে শো করবে, দ্যাট ইজ দ্য এক্সিকিউট বাটন উইল ডু। তাহলে এক্সিকিউট বাটন উইল চেক হুইচ option is selected, which item is selected from the drop down list. Okay, তাহলে দেখেন আমার 5টা, এই যে 5টা, the complex numbers are 1 plus 2i, 3 plus 3i, 4 plus 4i, 5 plus 5i. আমি এখন যদি আরেকটা অ্যাড করি 6 plus 6i, তাহলে show all এক্সিকিউট দিলে এই যে 6 plus 6i চলে আসছে। ঠিক আছে, অ্যারেতে যে কয়টা থাকবে। এখন আমি যদি অ্যাড এন্ড শো দেই তাহলে এই 6টা কমপ্লেক্স নাম্বার যোগ হবে, যোগ করলে কত হয় রেজাল্ট দেখেন তো। হুম, 5টা কমপ্লেক্স নাম্বার যোগ করলে তো একটা কমপ্লেক্স নাম্বারই পাওয়া যাবে। হ্যাঁ, সেটা কত হয়? 19 plus 20i. ওকে, তাহলে অ্যাড এন্ড শো, তাহলে দেখেন অ্যাডেড কমপ্লেক্স নাম্বার অফ এন্টায়ার অ্যারে 19 plus 20i। বুঝতে পেরেছেন? সো এইখানে বেসিক্যালি আমরা we are accumulating our input, okay, till we decide to process that collection. Okay, so now we can collect our input in many different type of collections. It can be array, it can be list, it can be stack, it can be queue, okay, it can be tree, all are data structure. So data structure can hold the data and accumulate them. Okay, তো আমাদের ডিসাইড করতে হবে হোয়াট কাইন্ড অফ কালেকশন উই ওয়ান্ট টু ইউজ। ওকে, আপনাদের মিড টার্মে কিন্তু কালেকশন ইউজ করতে হবে, অ্যান্ড অলসো ইউ হ্যাভ টু শো দ্য আউটপুট ইন এ টেবিল। ওকে, সো আমরা নেক্সট ক্লাসে আপনাদের টেবিল শুরু করে দিব। ওকে, অ্যান্ড অলসো কনসেপ্টগুলো আসতে থাকবে সাইড বাই সাইড। তো তাহলে দিস ইজ দ্য থিং দ্যাট উই হ্যাভ ডান ইন সেকশন 4। ওকে, আমরা দেখি আপনাদের কতটুকু করতে পারি, এখনো 40 মিনিটস থাকবে। ওকে, তাহলে আমরা এটা করতে পারবো, আসেন আমার সাথে। সো লেট মি ক্লোজ দিস এন্ড গো ব্যাক টু ইয়োর প্রজেক্ট। আপনারা যার যার প্রজেক্টে যান। সেকশন 8। ওকে, নাও বিফোর কোডের সাথে সাথে আমাদের একটু কনসেপ্ট ক্লাব করতে হবে। তো খেয়াল করেন, এখন আমি যদি বলি যে অ্যারে, ওকে, নাও ইন জাভা অ্যারে অলসো ইজ এ ক্লাস। ওকে, যেমন লিস্ট ইজ এ ক্লাস, stack is a class, queue is a class. So any collection in Java is a collection class. Now what is the difference between array and list? Array is sequential access, so stored sequentially, so you can actually do the random access. Sorry, okay, array তে আপনি random access করতে পারেন। So you have 100 elements, you can directly pick the 50th element. You can think about a linked list. You have 100 element, can you pick the 50th node? You have to traverse sequentially from the head by start node. So list is sequential access. Now which one is faster, random access or sequential access? Random access. So array is random access. That's the advantage of array. Okay, কথা বলেন না, এইদিকে দেখেন। হ্যাঁ, but list is sequential access. But list has a different advantage. That means it can grow indefinitely till memory is there. But array is fixed size. So when you declare an array, now that's just the array name, like the Babu.
does not exist. So আপনি যখন একটা স্টুডেন্টকে ইনস্ট্যান্সিয়েট করতে হয়, একটা কমপ্লেক্স নাম্বার ইনস্ট্যান্সিয়েট, সিমিলারলি any collection also need to be instantiated. So when you instantiate an array in the constructor, you tell the size of the array, and that is the limitation of array. So if you instantiate an array with size 10, then that is the limit. Okay, so এই অ্যারে এবং লিস্ট দুইটার ভালো সাইডগুলোকে মিলিয়ে একটা ক্লাস বানানো হয়েছে অ্যারে লিস্ট, and that is the most commonly used collection. Okay, আমরা সেটা দেখব, but before that we want to look into the basic array. Okay, জি সেম টাইপের এলিমেন্ট লিস্টেও তাই, ইন্টিজার লিস্টে রাখলে ইন্টিজার লিস্ট, একই লিস্টে দুই রকম রাখতে পারবেন না। পাইথনে পারবেন, জাভাতে পারবেন না। জাভা ইজ ভেরি মাচ টাইপ স্পেসিফিক। ওকে, সো জাভাতে আপনি যদি একটা লিঙ্ক লিস্ট বানান, অ্যারেতেও পারবেন না। না, তাহলে সেটা স্ট্রিং অ্যারে হবে, তাহলে অল এলিমেন্টস উইল বি স্ট্রিং। না না, শোনেন, when you are putting a text, let's say your address and your ID in the same array, then the whole principle of array is problematic. Array store all the elements in continuous memory. So if you have an array of 10 integers, so you allocate 40 bytes, and those 40 bytes are chunk. এমন না যে এখানে 5 বাইট ওখানে 10 বাইট, এরকম না, it's a chunk of 40 bytes. তাহলে if you know that all element size has same number of bytes because all of them are integers, all of them are 4 bytes, তাহলে আমি যদি প্রথম এলিমেন্টের অ্যাড্রেসটা জানি, তাহলে আমি ইন্ডেক্স বলা হলো 3, তার মানে 3টা এলিমেন্ট পরে, আমি জানি সাইজ 4 বাইটস, তাহলে 12 বাইট পরে গেলেই ওটা পাবো। So I can actually calculate the address of any element if I know the starting address, and that is why array is random access. কিন্তু যদি এমন হতো যে প্রথম এলিমেন্টে 10 বাইট, পরের এলিমেন্টে 4 বাইট, তারপর এলিমেন্টে 16 বাইট, তাহলে কিন্তু আমি একটা ফর্মুলা দিয়ে অ্যাড্রেস বের করতে পারবো না। সো ইট ক্যান নট বি র্যান্ডম অ্যাক্সেস। বুঝতে পারছেন? যাই হোক, তো এখন আমরা আমাদের অ্যারেতে যদি আসি, তাহলে আমাকে এখন যেটা করতে হবে, এটা আপনাদেরটা, তো আমরা এখন কন্ট্রোলার ক্লাসে চলে যাব। আসেন, এখানে আমার, আচ্ছা বাই দ্য ওয়ে, আমার তো এটাকে আপডেট করা হয় নাই, তাহলে আমি এটাকে এফএক্সএমএল ওপেন করি, ওপেন ইন সিন বিল্ডার করেন আমার সাথে। ওকে, তো এখন আমরা যেটা করব যে এখানে একটা ড্রপ ডাউন লিস্ট নিয়ে আসবো। ওকে, এটাকে বলছি এক্সিকিউট। ড্রপ ডাউন লিস্ট, কম্বো বক্স বা চয়েস বক্স। সো আমি একটা কম্বো বক্স নিয়ে আসলাম এখান থেকে। ওকে, ঠিক আছে। কম্বো বক্সের প্রম্পট করার জন্য আমি একটা লেভেল দিয়ে বলতে পারি সিলেক্ট অপারেশন। ওকে, তো তাহলে সিলেক্ট অপারেশন, and whatever operation is selected, based on that it will be executed, and this is the level. তো লেভেলটা বোঝা যাচ্ছে না, আমি এটাকে একটু স্টাইল দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়ে দিতে পারেন, চাইলে ইউ ক্যান অ্যাড মোর স্টাইল, ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার কালার। ওকে, তো তাহলে আমার মোটামুটি এটা হয়ে গেল। এখন এই লেভেল ওয়ার্ডটা থাকার দরকার নাই, বাট ইট ইজ সেন্টার্ড, তাহলে এটাকে আমাকে লেফট টপ জাস্টিফাই করতে হবে। তাহলে আমি উপরে গিয়ে এই সেন্টার লেফট আছে, এটাকে আমি করে দেবো টপ লেফট। ওকে,
ডান, তাহলে টপ লেফটে চলে আসলো। এন্ড আই ডোন্ট নিড দিস টেক্সট, সো আমি এটাকে এমটি করে দিলাম। সো দিস ইজ মাই fxml at this moment. Okay, now I need to give the fx id. Now you tell me how many, which nodes need fx id এই অপারেশন গুলো থেকে। এখানে কি অপারেশন হচ্ছে, একটা হচ্ছে এই বাটনে ক্লিক করলে অ্যারেতে গিয়ে কমপ্লেক্স নাম্বারগুলো ঢুকবে, তার জন্য আমাকে এই দুইটা টেক্সট ফিল্ড অ্যাক্সেস করতে হবে, তার মানে এই দুইটা টেক্সট ফিল্ডের এফএক্স আইডি লাগবে। আর এখানে এই বাটনটা ক্লিক করলে দেখবে যে এখানে কোন অপারেশনটা, কোন আইটেমটা সিলেক্টেড, তাহলে কম্বো বক্সের আইটেম কোনটা সিলেক্টেড এটা বের করতে হলে কম্বো বক্সের এফএক্স আইডি লাগবে, এটার লাগবে, আর আউটপুট এখানে দেখাবো এটা লাগবে, তাহলে এই চারটার লাগবে, বাকিগুলো লাগবে না। আর ইউ ফলোইং এভরিবডি? ওকে, সো লেটস গিভ এফএক্স আইডি। তাহলে এটার আমরা এফএক্স আইডি দিতে পারি, কি দেওয়া যায়, রিয়েল টেক্সট ফিল্ড, and this one imaginary text field. Now what about this? এটা একটা combo box, তাহলে operation combo box, and this is the output, let's say output level. Now how many handler method we need? এই যে ডেমোটা দেখলেন সেকশন 4 এর, how many event handler methods we need? একটা হচ্ছে ক্রিয়েট বাটন আর একটা হচ্ছে এক্সিকিউট বাটন, দুইটা, তাহলে দুইটা ইভেন্ট হ্যান্ডলার মেথড আমরা দিয়ে দিই। এক্সিকিউটের এফএক্স আইডি তো লাগবে, আমি কি বাটনকে মডিফাই করব? এইটা বাটনের ক্লিক করলে আমার যে ইভেন্ট হ্যান্ডলার মেথড তাকে চেক করতে হবে যে এখানে কোনটা সিলেক্ট হয়েছে, তাহলে এটাকে ইউজ করতে হবে, তো এটার এফএক্স আইডি লাগবে। এটা যেহেতু কম্বো বক্স আমি দিয়েছি অপারেশন কম্বো বক্স, আর এখানে যেহেতু আউটপুট দেখাবো এখানে দিয়েছি আউটপুট লেভেল, বিকজ ইটস এ লেভেল। ওকে, সো এটাকে আমরা দিতে পারি যে ক্রিয়েট and add new complex number to array button on action. Okay, if you give the name properly, it will, your life will be easy. আচ্ছা, এটা গেল। আর এটাতে কি দিতে পারি, এক্সিকিউট বাটন অন অ্যাকশন, এক্সিকিউট অপারেশন বাটন অন অ্যাকশন। ওকে, এখানে আপনার একটু বলতে পারেন এক্সিকিউট সিলেক্টেড অপারেশন। ডান, তাহলে আমাদের চারটা এফএক্স আইডি, দুইটা ইভেন্ট হ্যান্ডলার মেথড। ওকে, এখন কাজ কি, সেভ করা, সো ফাইল সেভ, সেভ হয়ে গেল। এখন আপডেট কন্ট্রোলার করলে কন্ট্রোলারে চলে আসবে। নাও লুক হিয়ার, এটাকে যদি প্রিভিউ করি, at runtime what I expect here, the items। এখন কম্বো বক্স তো একটা ক্লাস, যেমন আপনি যখন একটা বাটন নিয়ে আসেন, বাটনের কিন্তু একটা ডিফল্ট টেক্সট দিয়ে দেয় না? যেমন আমি যে একটা বাটন নিয়ে আসি, দেখানোর জন্য দেখাচ্ছি, ওই যে একটা ডিফল্ট টেক্সট দিয়ে দিয়েছে, কি সেটা, বাটন। কিন্তু কম্বো বক্সের কোনো ডিফল্ট আইটেম থাকে না, কেন? কারণ কম্বো বক্সের আইটেমগুলো কি হবে এটা পুরোপুরি ডিপেন্ডস অন ইউ। ইফ ইউ ওয়ান্ট টু শো দ্য ডেটস 1 to 31, then the items can be integer,
If you want to show the month names, they can be January, February, string. It also can be department name. So there is no default item, it is blank. Okay, it is blank. But what we want? We want whenever this FXML will pop up at runtime, this combo box should be populated with the items. এটা আমরা চাই। Are you following? If not, please ask. কি বুঝলেন বলেন? এটা শুরু থেকে থাকবে, অটোমেটিক অ্যাডেড অবস্থায় থাকবে। কারণ আমি যখন এটাকে রান করব, এখানে প্রিভিউতে দেখাচ্ছি, কিন্তু রান করলে তো এরকমই কিছু একটা আসবে। তা আমি এখন কি চাইছি, যে I just loaded my FXML, start method loaded this FXML and this FXML is rendered. এখন আমার কাজ হলো এখানে আমি ইনপুট দিব, দিয়ে যে কয়টা অ্যাড করার করব, করে এখান থেকে একটা অপারেশন সিলেক্ট করব। তার মানে অপারেশনগুলো অলরেডি থাকতে হবে ওখানে। সো দ্য আইটেম শুড বি অলরেডি দেয়ার। তার মানে আমি কিছু করার আগে, বিফোর আই ট্রিগার এনি ইভেন্ট, দ্য আইটেম শুড বি দেয়ার। So the addition of the items to the combo box is not part of any handler method. And handler method তো আমাকে ট্রিগার করতে হবে, এটা অটোমেটিক হয়ে থাকবে। That is the initialize method. ওকে, আমরা একটা initialize method দেখি না? That is the initialize method. তার মানে FXML-টা যখন রেন্ডার হবে, তখন আমি যদি কোনো ব্যাকগ্রাউন্ড কাজ করে রাখতে চাই, so that if it is loaded, those tasks are already accomplished. That has to be done in initialize method. তাহলে আমার এখানে initialize মেথডের কাজ কি? কম্বো বক্সের আইটেমস গুলো অ্যাড করে রাখা। নট অনলি দ্যাট, অ্যারেটাকে ইনস্ট্যান্সিয়েট করে রাখা। এই যে কমপ্লেক্স নাম্বারগুলোকে যে অ্যারেতে ঢোকাবো, অ্যারেটাকে তো ইনস্ট্যান্সিয়েট করে রাখতে হবে। তাহলে এই কাজগুলো ব্যাকগ্রাউন্ডে হয়ে থাকবে। ওকে, তা আমরা FXML সেভ করেছি, এখন আমরা এটাকে আপডেট কন্ট্রোলার করে ফেলবো। সো নাও এই মুহূর্তে অনলি ইনিশিয়ালাইজ ইজ দেয়ার। So now if we update, now you can see, now এগুলো ইম্পোর্ট করতে হবে। Action event. Okay, so all the 4 fields and 3 methods including initialize, 2 event handler method and 1 initialize methods is there. Initialize method আমার কাজ হলো combo boxের আইটেমগুলো অ্যাড করে রাখা। Now what is the name of the combo box? That is why we need the name of the combo box object. কারণ combo boxের মেথড ইউজ করে আমরা ওখানে আইটেম অ্যাড করব। ওকে, এখন খেয়াল করেন, এখানে একটা ইয়েলো আন্ডারলাইন দেখাচ্ছে, দ্যাটস এ ওয়ার্নিং। ওকে, এখন আপনাদের আরেকটা জিনিস আমি একটু দেখাই। জেনেরিক ক্লাস, এই নামটা শুনেছেন কখনো? হ্যাভ ইউ শুনেছেন? হোয়াট ইজ জেনেরিক ক্লাস? শুনেছেন নাকি? আচ্ছা, এখানে দেখেন, হোয়াট ইজ দিস ক্লাস? না, ক্লাসের নাম কি? স্ট্যাক, রাইট? তাহলে এই ক্লাসের যে ফিল্ড, সেটা কি হবে? স্ট্যাক নিজে তো আর কোনো কালেকশন না, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্ট্যাক বলে কোনো বেসিক ডাটা টাইপ নাই। তাহলে আমি স্ট্যাকে যখন আইটেমস গুলো পুশ করি এবং পপ করি, বা কিউতে যখন আমি এনকিউ করি এন্ড ডিকিউ করি, দ্যাট কিউ অর স্ট্যাক হ্যাজ অ্যান ইন্টারনাল কালেকশন টু হোল্ড অর অ্যাকুমুলেট দোজ এলিমেন্টস। তাহলে কিউকে আমি বলছি একটা ডাটা স্ট্রাকচার, বাট কিউ ইজ নট এ রেডিমেড ডাটা টাইপ, ইটস এ ক্লাস, আমি বানাচ্ছি।
কিন্তু আমি একটা ক্লাসের নাম দিলেই তো আর সেটা একটা কালেকশন হয়ে যাবে না। তার মানে কালেকশন, কোনো একটা কালেকশন ওর ভেতরে হোল্ড করতে হবে। সো ম্যাট্রিক্স যদি আমার একটা ক্লাস হয়, ওর ভেতরে ম্যাট্রিক্সের ডাটাগুলোকে কালেক্ট করার জন্য কি ইউজ করতে হবে? 2-ডাইমেনশনাল অ্যারে, রাইট? তো সেরকম আমার স্ট্যাকের ভেতরে আমি একটা অ্যারে ইউজ করতে পারি। তো তাহলে এখন দেখেন, আমার এই স্ট্যাক ক্লাসে এটা শুধু ইন্টিজার ডাটা পুশ করা যাবে। সো এই ভ্যালস নামে একটা অ্যারের মধ্যে এগুলো পুশ হবে। তাহলে ভ্যালস হচ্ছে একটা ইন্টিজার টাইপের অ্যারে, এটা জাভাতে অ্যারে এইভাবে ডিক্লেয়ার করতে হয়। ওকে, স্ট্যান্ডার্ড অ্যারে। তাহলে একটা ইন্টিজার অ্যারে কল্ড ভ্যালস। ওকে, এবং ইন্ডেক্সটাকে মেনটেন করার জন্য একটা টপ। তাহলে কনস্ট্রাক্টরে টপ ইজ -1, কারণ ইন্ডেক্স 0 থেকে শুরু হয়। আর আমরা ভ্যালস যেহেতু একটা অ্যারে, ওটাকে ইনস্ট্যান্টিয়েট করতে হবে উইথ সাইজ 10, নিউ। হ্যাঁ, নিউ করলাম। সো উই আর নিউ মানে ইনস্ট্যান্টিয়েটিং, উই আর ইনস্ট্যান্টিয়েটিং দ্য অ্যারে ক্লাস হ্যান্ডেল ভ্যালস উইথ সাইজ 10। ওকে, এটা হচ্ছে আমার ডিফল্ট কনস্ট্রাক্টর। তার মানে আমি যদি সাইজ বলে না দেই, আমার স্ট্যাকের সাইজ হচ্ছে 10। আর একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর আমি সাইজ বলে দিতে পারি, তখন ভ্যালস এর ক্যাপাসিটি হবে যেটা প্যারামিটার ততগুলো, বাট স্টিল টপ উইল বি -1। এখন পুশ মেথড উইল রিসিভ অ্যান ইন্টিজার, এবং সে তখন দেখতেছে যে আমার ওভারফ্লো কিনা। ওকে, অর্থাৎ আমার অ্যারের লেন্থ, অ্যারে যে একটা ক্লাস, লেন্থ হচ্ছে তার একটা ফিল্ড। তাইলে আমার টপ যদি তার থেকে বেশি হয়, তার মানে ভরে গেছে, ইকুয়াল টু গ্রেটার দেন হলে সেটা ভরে গেছে, তখন সে হলো স্ট্যাক ওভারফ্লো। নাইলে সে ভ্যালসের যে কারেন্ট টপ সেটাকে বাড়াবে, প্রি ইনক্রিমেন্ট আগে বাড়াবে, এখানে আমার ভ্যালুটা রাখবে যেটা প্যারামিটার। সো দিস ইজ পুশ এন্ড পপ। সো নাও দিস ইজ এ স্ট্যান্ডার্ড স্ট্যাক ক্লাস which is fine for a fixed size stack, but it works only with integer data. তাহলে আপনি যখন একটা ডাটা স্ট্রাকচার হিসেবে স্ট্যাক ইমপ্লিমেন্ট করছেন, পাইথনে করেন নাই, কি ধরনের ডাটার জন্য ইমপ্লিমেন্ট করেছেন? তাহলে আপনি যে স্ট্যাকটা তৈরি করেছেন ক্লাস, ওইটা দেখে স্ট্রিং পুশ করা যেত, ফ্লোট পুশ করা যেত, তাহলে আপনি কয়টা স্ট্যাক ক্লাস বানাবেন? So if you create a data structure should be type neutral. You're saying it's a binary tree, it's a graph, it's a hash, okay, hash map, it's a stack, it's a queue. They are data structure and they should be type neutral. But we actually implemented the class in a way that it worked only for a specific data type as far as the elements are concerned. That should not be the case. So if you want to create a data structure and keep it in the library for others to use, and if you restrict it for a specific type, it will not be of much use. তাহলে আপনার data structure গুলো should be by nature, should be type neutral or generic. That is generic class. এখন এই স্ট্যাক ক্লাসটাকে আমি যদি জেনেরিক ক্লাস হিসেবে ইমপ্লিমেন্ট করি, how it will look like? তো দেখেন, এই stack is not a generic class, therefore we can't use this class to push for float, string, etc. other than integer. Therefore it would be wise to make the stack as generic class so that it can be used to push for any type of data. পপ হচ্ছে আপনার এলিমেন্ট রিটার্ন করবে আর আপনার ইন্ডেক্সটাকে কমাই ফেলবে। হ্যাঁ, সো টপটাকে তো মাইনাস মাইনাস করতে হবে, এটা মাইনাস মাইনাস। ওকে, তো জেনেরিক কিভাবে বানাবো? এই যে আমি এখন বললাম যে স্ট্যাক, এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভেতরে একটা ক্যাপিটাল লেটার ইউজ করবো, এনি ক্যাপিটাল লেটার, ডাজন্ট ম্যাটার। স্ট্যাক বলে আমি এখানে এস দিয়েছি, আপনি অন্য কিছু দিতে পারতেন, এলিমেন্ট মনে করে ই দিতে পারতেন, হোয়াট এভার। নাও এস, দ্য ক্যাপিটাল এস অ্যাকচুয়ালি ইজ নট এ টাইপ, it's a proxy type. Okay, it's a generic type, but it's not a real type. তো তাহলে আমার ভ্যালস অফ এস টাইপের, আমার মেমরি অ্যালোকেট করব এস টাইপের এলিমেন্টের জন্য, আমি পুশ করব একটা এস টাইপের ভ্যালু, পপ আমাকে এস টাইপের জিনিস রিটার্ন করবে। নাও মাই স্ট্যাক বিকামস জেনেরিক ক্লাস।
নাও জেনেরিক ক্লাসে কি হচ্ছে, when you declare the object you decide what type will be used for s in that object. তাহলে আমি যদি এখন এখানে চারটা অবজেক্ট, চারটা স্ট্যাক ডিক্লেয়ার করি, stack 1, stack 2, stack 3 and stack 4, I am telling for stack 1 the elements will be integer. So s will be যেখানে s, that will be replaced with integer. For whom? For stack 1 of size 10 default constructor. Stack 2 is also for integer of size 20 parameterized constructor. Stack 3 for float default of size 10. Stack 4 for a string of size 10. তাহলে stack 4 আমি 10টা string পুশ করতে পারবো, stack 3 তে আমি 10টা float পুশ করতে পারবো, stack 2 তে আমি 15টা ইন্টিজার পুশ, 20টা ইন্টিজার পুশ করতে পারবো, stack 1 আমি 10টা ইন্টিজার। তাহলে আমার stack class now type neutral. So now it's a generic class. আচ্ছা, এখানে এই স্ট্রিং এরটা কালো, বাকিগুলো লাল কেন? কারণ s should be replaced with a valid class type. তো এগুলো তো প্রিমিটিভ, তাহলে ওদের ইকুইভ্যালেন্ট টাইপ ইউজ করতে হবে, যে ইন্টিজার, ক্যাপিটাল F ফ্লোট। ওকে, এভরি প্রিমিটিভ হ্যাজ এ ক্লাস ইকুইভ্যালেন্ট। তো তার মানে আমি এখন আমার এই স্ট্যাক ক্লাসটাকে যে কোনো টাইপের জন্য ইউজ করতে পারি। All the collections in the library are actually type neutral or generic. এখন আমার কম্বো বক্সের ভেতরেও একটা কালেকশন আছে। এখন আমি যদি ডেটস দেখাই 1 2 3 4 up to 31, then the items can be integer. On the other hand, আমি যদি এখানে ডিপার্টমেন্টের নাম দেখাই CSC EEE physical science, then the items can be string. তাহলে combo box is a generic class. Why? Because the internal collection inside the combo box, ওর ভেতরে একটা অ্যারে লিস্ট আছে, ওইটা আসলে জেনেরিক। দ্যাটস ওয়াই দ্য কম্বো বক্স ইজ জেনেরিক। তাহলে আমার ক্লাসের যদি কোনো ফিল্ড বা মেথডের প্যারামিটার বা মেথডের রিটার্ন টাইপ কোনো একটা যদি জেনেরিক হয়, ক্লাসটাই জেনেরিক। এখন কম্বো বক্সের ভেতরে যে অ্যারে লিস্ট ইজ এ কালেকশন, লাইব্রেরি কালেকশন, সো ইটস এ জেনেরিক। এনি লাইব্রেরি কালেকশন ইউ পিক ফ্রম দ্য লাইব্রেরি, স্ট্যাক, কিউ, ট্রি, হাবিজাবি, হ্যাশ, ওকে, এভরিথিং ইজ জেনেরিক। তো কম্বো বক্স ইজ অলসো জেনেরিক। ওকে, তাহলে এখন আমার এখানে এই ওয়ার্নিংটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এটা তো জেনেরিক, তুমি তো বলো নাই তোমার এই কম্বো বক্স অবজেক্টের আইটেমগুলোর টাইপ কি হবে, অর্থাৎ তোমার এই কম্বো বক্সের ভেতরে যে একটা অ্যারে লিস্ট আছে ওইটার টাইপ কি হবে। তো আমি তখন এখানে আমার যে ক্যাপিটাল লেটার যাই ছিল সেটাকে আমি এখন রিপ্লেস করে দেবো, যেহেতু অপারেশন নেম দিস আর টেক্সট, তাইলে স্ট্রিং। Now the warning is gone. ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন কম্বো বক্স ক্লাসটা দেখতে কেমন, এটা আমাদের এখানে আছে খুব সম্ভবত। সো আই ডোন্ট নিড টু রিরাইট। এই যে দিস ইজ হাউ কম্বো বক্স ক্লাস লুকস লাইক। তাহলে কম্বো বক্স ক্লাসে একটা লিস্ট আছে, কালেকশন। ওই লিস্টটার নাম কি? না, লিস্ট, অবজারভেবল লিস্ট। তো ওটার নাম কি? আইটেমস। তার মানে আমি যে ওই যে ডিপার্টমেন্টের নাম CSC EEE ফিজিক্যাল সায়েন্স, এগুলো কার মধ্যে গিয়ে জমা হবে? আইটেমস এর মধ্যে। এখন আইটেমস তো প্রাইভেট, তাহলে আমি আইটেমসকে কন্ট্রোলার ক্লাসের ভেতর থেকে কিভাবে অ্যাক্সেস করব? তাহলে আমার পাবলিক গেটার ইউজ করতে হবে, গেট আইটেমস। তো গেট আইটেমস কি রিটার্ন করবে? আইটেমসকে রিটার্ন করবে। তাহলে রিটার্ন টাইপ হচ্ছে লিস্ট। তাহলে আমি এই গেট আইটেমস আমাকে এই লিস্টটা দিবে, লিস্ট ক্লাসের মেথড হচ্ছে অ্যাড, আপনারা জানেন সবাই। তাহলে আমাকে এখানে যেটা করতে হবে যে অপারেশন কম্বো বক্স নিজের তো আর কালেকশন না, কাজে কম্বো বক্সে ডাইরেক্ট অ্যাড করা যাবে না। কম্বো বক্সের ভেতরে একটা লিস্ট আছে, ওইটাতে অ্যাড করতে হবে। তাহলে লিস্টটা তো প্রাইভেট, তো লিস্টটাকে আগে বের করে আনতে হবে ইউজিং দ্য গেটার মেথড গেট আইটেমস। তাহলে আমি কি পেলাম এখানে এইটুকু থেকে? রিটার্ন করার পরে কি থাকবে? লিস্ট আইটেমস। তাহলে আইটেমস ডট অ্যাড, আইটেমস আমরা অ্যাড করতেছি। এখন আমি কি ধরনের
আমার এই যে লিস্টের টাইপটা কি হবে আমি বলে দিছি স্ট্রিং, তাহলে আমি এখন এখানে স্ট্রিং অ্যাড করব, তাহলে আমি এখানে অ্যাড অ্যান্ড শো। এইভাবে আপনার যে কয়টা আইটেম দরকার লিস্টে আপনি একটা একটা করে অ্যাড করতে পারেন, অথবা অ্যাড অল দিয়ে একসাথেও করতে পারেন। সাবট্রাক্ট এন্ড শো কমা শো অল। তো মাল্টিপল দিতে চাইলে অ্যাড অল ইউজ করতে হবে। ওকে, অল এর এল ছোট হাতের হবে, কোডিং কনভেনশন আমি ভঙ্গ করে ফেলছি, এই জন্য মেথডের নাম ম্যাচ করে নাই। ওকে, তাহলে এখন আমার কয়টা আইটেম থাকবে? এগুলো কিসের মধ্যে গিয়ে জমা হয়েছে? আইটেমস নামে যে লিস্ট আছে সেটাতে। ওকে, এখন যদি আমি এটাকে রান করি তাহলে দেখবেন যে ওই তিনটা আইটেমস অলরেডি চলে আসছে, কিন্তু বাকি মেথডগুলো তো আমি লিখি নাই, তো কাজেই অপারেশন অ্যাকচুয়ালি হবে না কিছুই, বাট দেখানোর জন্য আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, এটা কেন হলো বলেন তো? না, এখানে এখানে আমার যে অ্যাঙ্করপ্যানের যে সাইজ সেটা আমার সিনের সাইজের থেকে বড়, তা আমি সিনের যেহেতু একটা সাইজ দিয়ে দিয়েছি স্টার্ট মেথডে, ওই সিনের সাইজ তো ওইটাই আছে, কিন্তু আমি যদি সিনের সাইজটা না দেই তাহলে আমার যে লেআউট ওইটার সাইজটা নিবে, তাহলে আমাকে এই যে এখানে এই সাইজটা ছাড়া দিতে হবে। ওকে, কনস্ট্রাক্টর যেমন প্যারামিটার সহ প্যারামিটার ছাড়া দেওয়া যায়, তাহলে আমরা এটাকে কমেন্ট করে রাখতে হবে। তাহলে এখন আমরা দেখবো যে আমার অ্যাঙ্কর প্যানের সাইজটাই উইন্ডোর সাইজ হয়ে গিয়েছে, সিনের সাইজ। সো নাও ইউ ক্যান সি দ্য আইটেমস আর দেয়ার। ওকে, অপারেশন কিছু কাজ করবে না, অবজেক্টও রাখার কোনো জায়গা নেই, কারণ অ্যারেটারে আমি কিছুই ডিক্লেয়ার করিনি, জাস্ট ভিজুয়ালটা দেখালাম। তাহলে আমার ইনিশিয়ালাইজে আরো কাজ আছে, এই যে আমি এখানে আসলেই যে আমি এখানে 1+2i দিয়ে এটা ক্লিক করলে কোথায় যাবে? অ্যারেই তো নাই, তাহলে এটা অ্যারে রেডি থাকতে হবে, তাহলে এই কাজটা কোথায় করতে হবে? ইনিশিয়ালাইজ মেথডে। ওকে, তাহলে ইনিশিয়ালাইজ মেথডে আমাকে একটা অ্যারে এখন আনতে হবে। ওকে, সো কন্ট্রোলারে যাই अगेन। ওকে, নাও উই নিড অ্যান অ্যারে। নাও দিস অ্যারে will be instantiated in initialize। এই অ্যারেতে আবার ডাটা রাখা হবে ক্রিয়েট বাটনে, আবার এই অ্যারেটাকেই প্রসেস করা হবে এক্সিকিউট মেথডে। তাহলে তিনটা মেথড থেকে অ্যারেটাকে ইউজ করতে হবে। তাহলে অ্যারে শুড বি লোকাল টু এ মেথড অর ফিল্ড। You need an array. Now will you declare that array inside the method or will you declare that array as a field of the controller class? কোনটা করবেন? ডিপেন্ডস। অ্যারেটার ইউটিলিটি যদি শুধু একটা মেথডেই থাকে আপনি লোকাল করতে পারেন, মেথডের ভেতরে ডিক্লেয়ার করবেন, ইউজ করলেন, কাজ শেষ, মেথড রিটার্ন করলো, অ্যারেও শেষ। কিন্তু যদি ওই অ্যারেটাকে রেখে দিতে হয় এবং বিভিন্ন মেথড থেকে ইউজ করা হবে, তাহলে তো ওটা একটা পার্টিকুলার মেথডে লোকাল করলে হবে না। সো হোয়াট ইজ দ্য আদার ওয়ে টু মেক a thing available to all the methods? To make it a field of the class. তো তাহলে এটাকে লোকাল ডিক্লেয়ার করলে হবে, এটা কনটেক্সচুয়ালি আপনাকে ডিসাইড করতে হবে, এটা কোনো বাধা ধরা নিয়ম নেই, আপনার প্রয়োজন অনুযায়ী। তো তাহলে এই ফিল্ডগুলো তো এফএক্সআইডি থেকে আসছে, এখন আমি আমার নিজস্ব ফিল্ড এখানে ডিক্লেয়ার করব। তাহলে প্রাইভেট ফিল্ডের টাইপ কি? ইন্টিজার। ইন্টিজার রাখতেছি। অ্যারেতে কি রাখবো? অ্যারেতে কি রাখবো? তো সেটা কি ইন্টিজার?
এটা কি রাখছি এখানে আমরা অ্যারে কিসের অ্যারে এটা? তাহলে অ্যারেটা কি টাইপের হবে? না না, কি টাইপের জিনিস রাখবো অ্যারেতে? আপনার একটা মডেল ক্লাস আছে না, সেটা কি? কমপ্লেক্স নাম্বার। তাহলে এখানে ক্লিক করলে একটা কমপ্লেক্স নাম্বার অবজেক্ট তৈরি হবে। সেই অবজেক্টটাকে আমি অ্যারেতে রাখবো। স্ট্রিং হিসাবে রাখলে আমি যোগ করব কিভাবে? ইন্ডিভিজুয়াল রিয়েল ভ্যালু এবং ইন্ডিভিজুয়াল ইমাজিনারি ভ্যালুগুলো যোগ করতে হবে না? হ্যাঁ। তাইলে এটা কিসের অ্যারে, কি টাইপের অ্যারে হবে? ইন্টিজার টাইপের অ্যারে। আমি কি এখানে ইন্টিজার রাখবো? কি রাখবো? কমপ্লেক্স নাম্বার রাখবো। তাইলে এটা কমপ্লেক্স নাম্বার টাইপের অ্যারে হবে। আপনি স্ট্রিং অ্যারে ইউজ করেন নাই? তো স্ট্রিং অ্যারের এলিমেন্ট গুলো কি? স্ট্রিং তো ক্লাস, তাহলে অবজেক্ট, স্ট্রিং ক্লাসের অবজেক্ট। এখানে কমপ্লেক্স নাম্বারের অবজেক্ট রাখবেন, তাহলে এটা হবে কমপ্লেক্স নাম্বার টাইপের অ্যারে। আমি যদি একটা ইন্টিজার অ্যারে নিতাম, আমি এখানে এইভাবে বলতাম যে ইন্ট ভ্যালস নামে আমার একটা অ্যারে হতো, যেটা টাইপ হতো ইন্টিজার অ্যারে। কিন্তু এটা তো ইন্টিজার অ্যারে না, এটা কমপ্লেক্স নাম্বার অ্যারে। তো কমপ্লেক্স নাম্বার ইজ এ ভ্যালিড টাইপ। তাহলে আমি এখানে বলতে পারি কমপ্লেক্স, ধরেন কমপ্লেক্স ARR, এটা বলো। তাহলে এই কমপ্লেক্স ARR হচ্ছে একটা অ্যারে নেম। এই অ্যারের এলিমেন্ট গুলো হচ্ছে কি? কমপ্লেক্স নাম্বারের কি? কমপ্লেক্স নাম্বারের অবজেক্ট। অ্যাকচুয়ালি এই অ্যারের এলিমেন্ট গুলো এখন এটা তো আমি ডিক্লেয়ার করলাম অ্যারে ডাজ নট এক্সিস্ট, তাহলে অ্যারেকে ইনস্ট্যান্সিয়েট করতে হবে। তাহলে আমি এখানে বলবো যে কমপ্লেক্স ARR ইকুয়াল টু নিউ কমপ্লেক্স অফ সাইজ হোয়াটএভার। এখন ধর আমি যদি ক্যাপাসিটি 10 রেখে দিতে চাই, তাহলে 10। আস্ক কোশ্চেন ইফ ইউ আর কনফিউজড। এখানে কনফিউশন রেখে আগানোর কোনো মানে হয় না। এইটা যখন আমার এই ইনিশিয়ালাইজ মেথডের কাজ কি, যে যখন fxml টা লোড হবে তখন এই ইনিশিয়ালাইজ মেথড ব্যাকগ্রাউন্ডে এক্সিকিউট হবে। তাহলে লোড যখন হচ্ছে তখন আমি অ্যারেটাকে ইনস্ট্যান্সিয়েট করে ফেলছি, এই নিউ করতে হয় না। এখন এখানে ডিক্লেয়ার করলে কি হতো, ইনিশিয়ালাইজের বাইরে এই অ্যারেটা পাওয়া যেত না। কিন্তু যেহেতু ওটাকে আমি ফিল্ড বানিয়ে ফেলেছি, এখন এটা নাল, কিন্তু এই জায়গাটায় এটা নাল। হ্যাঁ, কিন্তু এখন এটা তৈরি হলো। তাহলে এখানে 10টা কি তৈরি হলো? 10টা এলিমেন্ট। এখন কমপ্লেক্স নাম্বারের এলিমেন্ট গুলো কি? কমপ্লেক্স নাম্বারের হ্যান্ডেল। তাহলে ওই হ্যান্ডেলে আবার নিউ করতে হবে কমপ্লেক্স নাম্বার। তাহলে আমার অ্যাড বাটনে যদি আমি আসি, এখানে আমার কাজ কি? একটা কমপ্লেক্স নাম্বার তৈরি করা, রাইট? তাহলে কমপ্লেক্স নাম্বার C ইকুয়াল টু নিউ কমপ্লেক্স নাম্বার। আমরা কি ডিফল্ট কমপ্লেক্স নাম্বার ইউজ করব না প্যারামিটারাইজড কমপ্লেক্স নাম্বার? কনস্ট্রাক্টর কোনটা ইউজ করব? প্যারামিটার ভ্যালু কোথা থেকে আসবে? টেক্সট ফিল্ড থেকে। কিন্তু প্যারামিটারের টাইপ কিন্তু ফ্লোট, তাহলে টেক্সট ফিল্ডকে ফ্লোটে কনভার্ট করে দিতে হবে। তাহলে এই প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, এইটাকে আমি যদি আপনাকে ভেঙে দেখাই 2 লাইনে আপনার সুবিধার জন্য, তাহলে এখানে যাবে ফার্স্ট প্যারামিটার আর এখানে যাবে সেকেন্ড প্যারামিটার। তাহলে ফার্স্ট প্যারামিটার কোথায় আছে? রিয়েল টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট, ওটা তো স্ট্রিং। তাহলে এটাকে ফ্লোটে কনভার্ট করতে হবে। তাহলে ইন্টিজারে কনভার্ট করেছি আমরা ইন্টিজার ক্লাসের মেথড, এটা ফ্লোট ক্লাসের মেথড ইউজ করতে হবে। তাহলে ফ্লোট, ক্যাপিটাল ফ্লোট মানে ক্লাস নেম ডট পার্স ফ্লোট মেথড, ওখানে একটা স্ট্রিং যদি দেই ওটাকে সে ফ্লোটে কনভার্ট করে ফেলবে। সো দিস ইজ দ্য ফার্স্ট প্যারামিটার অফ দ্য কনস্ট্রাক্টর which is a float, and this is the second parameter of the constructor. তো এটা হবে ইমাজিনারি। ওকে, কোথায় ভুল হলো? এই প্যারামিটার না, ফার্স্ট প্যারামিটার
কমা সেকেন্ড প্যারামিটার সেমিকোলন তো কনস্ট্রাক্টরের শেষে। এই যে দেখেন এটা হচ্ছে কনস্ট্রাক্টরের ওপেনিং, কনস্ট্রাক্টরের ক্লোজিং, আর এটা হচ্ছে প্যারামিটার। এই যে কমপ্লেক্স নাম্বার দেখলেই তো বুঝবেন। এই যে আমরা এই কনস্ট্রাক্টরটা ইউজ করতেছি। তাহলে ফার্স্ট প্যারামিটার কমা সেকেন্ড প্যারামিটার। তাহলে ফার্স্ট প্যারামিটার হচ্ছে আমার গেট টেক্সট, এটাকে পার্স ফ্লোট করা, কমাটা ঠিক আছে তো, কমা, দেন সেকেন্ড প্যারামিটারকে, আচ্ছা দেখি কি বলতেছে সে। ও আমাদের ইন্টিজার, কোথায় ইন্টিজার দিছি? হ্যাঁ, তাহলে পার্সেন্ট করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে ফ্লোট করবো না ইন্টিজারই রাখবো? সেকশন 4 এ ফ্লোট ছিল, যদি ইন্টিজার রাখতে চান রাখতে পারেন। ঠিক আছে, তাহলে এখানে পার্সেন্ট করতে হবে, তাহলে ইন্টিজার ডট পার্সেন্ট। ওকে, আই হোপ ইউ আন্ডারস্টুড। আপনার যেটা প্রয়োজন সেটা করবেন। তাহলে পার্সেন্ট হবে, কারণ আমার রিয়েল আর ইমাজিনারি টাইপ হচ্ছে ইন্টিজার, তাই না? আমার মডেল ক্লাসে তো ইন্টিজার হিসেবে আছে, সেই জন্য। তাহলে আমার বাটন ক্লিক করলে হোয়াট এভার ইজ দ্য ভ্যালু সেটাকে সে, আর লেভেল দুইটা খালি করে দেওয়া উচিত। তা এখন এই সি কে রাখবো কোথায়? এখন এই সিটাই আসলে কমপ্লেক্স নাম্বার অ্যারেতে ঢুকবে, তাই না? তাহলে আমি আসলে বলতে পারি এইটার দরকারই নাই সির, সরাসরি আমি কমপ্লেক্স অ্যারে অফ আই বা ইন্ডেক্স ইকুয়াল টু এত। তাহলে ইন্ডেক্সটা যতবার বাটন ক্লিক করব বাড়তে থাকবে। তাহলে ইনিশিয়াল ইন্ডেক্স কত থাকবে? 0। তাহলে এই ইনিশিয়ালাইজে গিয়ে আমার একটা ইন্ডেক্স লাগবে, আর একটা ফিল্ড প্রাইভেট ইন্ডেক্স। তো ইনিশিয়ালাইজে এটাকে আমি 0 করে রাখবো। তো তার মানে ইন্ডেক্সে ওই কমপ্লেক্স অ্যারে 0-তে রাখলো প্রথমবার যখন ক্লিক করবো, সেকেন্ডবার যখন ক্লিক করবো তখন কি 0-তে রাখলে হবে না 1-এ রাখতে হবে? তাহলে এটা প্লাস প্লাস, পরে বাড়াবো, আগে রাখবো পরে বাড়াবো। আচ্ছা, তার আগে আমি চেক করে দেখবো ইন্ডেক্সটা 9-এর বেশি কিনা, তাহলে তো বলতে হবে ওভারফ্লো, তাই না? তাহলে এখানে ইফ ইন্ডেক্স ইজ কি গ্রেটার দেন ইকুয়াল টু 9, তাই না? কারণ 0 to 9 ক্যাপাসিটি তো 10, আমার অ্যারের সাইজ তো 10 দিয়েছি, তার মানে 0 থেকে 9, তো 9 হয়ে গেলে তো আর অ্যাড করা যাবে না। ইফ ইট ইজ 9 অর মোর, অথবা আমি যদি বলি যে ইফ ইট ইজ লেস দেন ইকুয়াল টু 9, তাইলে আমি অ্যাড করব। ওকে, তাহলে আমি এটাকে অ্যাড করব। তাহলে অ্যাড হইলো, আর যদি না হয় তাহলে কি হবে? এলস, মানে এটা 10 হয়ে গেছে, তখন তা রাখা যাবে না। তাহলে স্ট্যাক ওভারফ্লো, এটা কোথায় দেখাবো ইউজারকে? না, আউটপুটটা দেখাবো কোথায়? এরর মেসেজটা লেভেলে দেখানো যায়, বাট টিপিক্যালি এরর মেসেজ, ওয়ার্নিং মেসেজ এগুলো পপ আপ হিসাবে আসে। তাহলে আমরা এখানে একটা অ্যালার্ট ইউজ করতে পারি। অ্যালার্ট এ ইকুয়াল টু নিউ অ্যালার্ট, তারপরে অ্যালার্ট টাইপ ডট, এই যে ওভারফ্লো, এটা কি ধরনের অ্যালার্ট? ইনফরমেশন, ওয়ার্নিং দিতে পারেন নাকি এরর? মানে এটা কি আপনার মানে ওয়ার্নিং মানে কি ইউ ক্যান প্রসিড, তার মানে এটা এররটাই মোর অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে আপনি এখানে বলেন এরর। ঠিক আছে, এখন এই দুটাকে ইম্পোর্ট করতে হবে, অ্যালার্ট এবং অ্যালার্ট টাইপ।
ওকে, অ্যালার্ট এখন ইনস্ট্যান্সিয়েটেড, অ্যালার্ট একটা ক্লাস, তাহলে এ নিড টু বি ইনস্ট্যান্সিয়েট করে ফেললাম, কনস্ট্রাক্টরে বলে দিলাম অ্যালার্টের টাইপটা কি, ইনফরমেশন হলে আইকন আসবে আই, কনফার্মেশন হলে কোশ্চেন মার্ক আসবে, ইয়েস নো বাটন আসবে, আর ওয়ার্নিং এরর ইনফরমেশন ওকে বাটন, একটাই বাটন আসবে। এখন আমার কন্টেন্ট ঠিক করতে হবে, তাহলে এ ডট সেট কন্টেন্ট টেক্সট, আমরা এখানে কি বলতে পারি, স্ট্যাক ওভারফ্লো, ওকে। তারপরে অ্যালার্টটাকে শো করতে হবে, তাহলে এ ডট শো অ্যান্ড ওয়েট, এইটুকু রান করি, ঠিক আছে। অপারেশন তো আজকে করার সময় নাই, কিন্তু আজকে আমরা দুইটা জিনিস শিখলাম, জাভা অ্যারে কিভাবে কাজ করে আর জেনেরিক ক্লাস, ওকে। শুধু কোডে পড়লেই হবে না, সাথে কিছু কনসেপ্ট আগাইতে হবে। তাহলে আমরা এখন এটা রান করে আজকে আপনাদের ছেড়ে দিই। তাহলে আমি 10টা ইনপুট দিতে পারবো, তাই না? আচ্ছা, শোটা করে ফেলি, অ্যাটলিস্ট শোটা করে ফেলি। হ্যাঁ, তাহলে এই আমার যে এক্সিকিউট বাটন, এখানে কি আমি দেখব যে আমার ইফ কম্বো বক্সের নাম কি, অপারেশন কম্বো বক্স, তাই না? তাহলে যদি অপারেশন কম্বো বক্স ডট গেট ভ্যালু উইল গিভ মি দ্য সিলেক্ট, ওই যে লিস্টের মধ্যে যেটাকে সিলেক্ট করছে ওইটা ফেরত দিবে। তাহলে গেট ভ্যালু আমাকে একটা স্ট্রিং দিবে, যেহেতু কম্বো বক্সের এলিমেন্ট গুলো স্ট্রিং, তাহলে স্ট্রিং ক্লাসের ইকুয়ালস শো অল, শো অল ছিল না? যদি হয় তাহলে আমি এখন সবাইকে শো করে দেবো, অ্যাডিশনটা এখন করার সময় নাই, তাহলে সবাইকে শো করে দিলে আমি ওই লুপ চালিয়ে অ্যারের থেকে সবগুলোকে প্রিন্ট করে দেব। তাইলে ফর, এখানে আইও লাগবে না, আমি একটা ফর ইচ লুপ ইউজ করতে পারি, অ্যাডভান্স ফর লুপ। আই তো আমাকে ইন্ডেক্স ইউজ করতে হয়, স্টার্টিং ভ্যালু দিতে হয় টার্মে, এখানে কিছু লাগবে না। এখানে আমার এলিমেন্টের টাইপ কি, কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বার, এটা কালেকশনে অ্যাপ্লাই করা যায়। ধরেন সি কোলন, কালেকশনের নাম কি, কমপ্লেক্স অ্যারে। তাইলে এই লুপের মধ্যে ঘুরে ঘুরে সি উইল রিপ্রেজেন্ট দ্য এলিমেন্টস ওয়ান বাই ওয়ান ফ্রম বিগিনিং টু এন্ড। এটা হচ্ছে ফর ইচ লুপ, ফর লুপ, স্ট্যান্ডার্ড ফর লুপের একটা অ্যাডভান্স ফর্ম। তো তাইলে সিটাই কিন্তু ঘুরে ঘুরে কমপ্লেক্স নাম্বার হবে। তাহলে আমি এখন কি করব, আমার একটা স্ট্রিং লাগবে এখানে আউটপুট দেখানোর জন্য, তো স্ট্রিং str ইকুয়াল টু, আমি ধরেন এমটি স্ট্রিং দিয়ে রাখলাম। এখন আমার কাজ হলো str প্লাস ইকুয়াল টু কি হবে, c ডট টু স্ট্রিং, স্ট্রিং বানায় রাখছেন কিন্তু 3 + 2i, সাথে আপনি একটা স্ল্যাশ এন দিয়ে দেন। তাইলে str এর মধ্যে অ্যাকুমুলেট হইতে থাকবে, তাই না? প্লাস ইকুয়াল টু যদি না বুঝেন তাইলে str প্লাস, আপনার বোঝার সুবিধার জন্য, ওকে, str ইকুয়াল টু str প্লাস, ওকে। তাইলে লুপ শেষ হওয়ার পরে আমি কি করব, আউটপুট লেভেল ডট সেট টেক্সট str, শেষ। আর এই যে ডাটা ক্যাপচার করতেছি না, ডাটা ক্যাপচার করার পরে আমি লেভেল দুটাকে খালি করে দেব, তাহলে রিয়েল টেক্সট ফিল্ড ডট ক্লিয়ার, তার মানে ওটা মুছে যাবে, এন্ড অলসো ইমাজিনারি টেক্সট ফিল্ড ডট ক্লিয়ার। তাহলে এইটুকু যদি আমরা রান করি তাহলে আমরা 10টা নিতে পারবো, বেশি হলে ওভারফ্লো বলবে, আর আউটপুট আমরা দেখাতে পারবো, ওকে। সো লেটস রান ইট। তাহলে 1 + 1i ক্যাপচার, ওকে, 2 + 2i ক্যাপচার। যদি আমি শো করি, শো অল, আচ্ছা এখানে একটা এক্সেপশন হয়ে গেছে, কোন একটা এক্সেপশন হয়েছে, ওকে, যাই হোক, ওটা দেখতে হবে, সময় আছে নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কন্টিনিউ করব।
এইটা কিন্তু কমপ্লিট করা আছে সেকশন 4 এ, আপনারা চাইলে ওদের ভিডিওটা দেখে নিতে পারেন, বন্ধের আগে যে লাস্ট ভিডিওটা ছিল। ওকে, ঠিক আছে, ওকে।